বছর থেকে 2021 সালে ক্লাস 9 এর অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে পাই একটি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বীজীয় অমূলদ সংখ্যা, তুরীয় অমূলদ সংখ্যা। এটার আনসারটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 16 দেওয়া রয়েছে। পেজ নাম্বার 16 গেলে দেখতে পাবে এই যেখানে লেখা রয়েছে যে পাই আর ই ইত্যাদি হচ্ছে অমূলদ সংখ্যা, তবে এগুলো হচ্ছে অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাইটা হচ্ছে অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। এখানে দেখো যদি কোনো একটা ইকুয়েশনে দেওয়া থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইকাল টু 0, যদি এটা দেওয়া থাকতো কোনো একটা সমীকরণে, তাহলে এখান থেকে আমরা কত পেতাম? এখান থেকে আমরা পেতাম এক্স ইকাল টু, এই 2টাকে সাইড চেঞ্জ করতে হতো, তাহলে এটা হয়ে যেত প্লাস 2। 2টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যেত প্লাস 2, যেহেতু রুট ওভার করতে হবে, স্কোয়ারটাকে তুলছি তাই জন্য রুট ওভার করতে হবে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যেত √2। জায়গাটা বুঝতে পারলে? এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 2 ইকাল টু 0। যদি এই 2টাকে সাইড চেঞ্জ করি তাহলে কত হবে? এক্স স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 2। নেক্সট আমরা এক্স এর ভ্যালুটা বার করবো, তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে? এক্স ইকাল টু হয়ে যাচ্ছে √2। তাহলে এই যে √2টা আমরা পেয়েছি, এই √2টা হতো বীজীয় অমূলদ সংখ্যা, কারণ এটা আমরা কোন একটা সমীকরণ থেকে পেয়েছি। মানে √2টা হচ্ছে একটা সমীকরণের বীজ, মানে একটা সমীকরণ থেকে আমরা √2 পেয়েছি, তো সেক্ষেত্রে এটা হতো বীজীয় অমূলদ সংখ্যা। কিন্তু পাইটা হচ্ছে অবীজীয় মানে তুরীয় অমূলদ সংখ্যা, এটা সবসময় মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে বলছে 0 এর nতম মূল কত? 1 হবে, 0 হবে, একটি অমূলদ সংখ্যা হবে, এর কোনো অস্তিত্ব নেই। এটার আনসারটা তোমাদের বইতে রয়েছে 25 নাম্বার পাতায়। এখানে দেখো লেখা রয়েছে 0 এর nতম মূল 0 নিজেই হবে, মানে 0 এর nতম মূল কত হচ্ছে? এটা হচ্ছে 0। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে y প্লাস 7 ইকাল টু 0, এই সমীকরণটার লেখচিত্র কিরকম হবে? আচ্ছা, এই আনসারটাকে নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ধরে নেওয়া যাক y প্লাস 7 ইকাল টু 0, এটাকে তোমরা গ্রাফ পেপারে সলভ করছো, তো কি করতে হবে? y ইকাল টু হয়ে যাচ্ছে -7, মানে প্লাস 7টাকে সাইড চেঞ্জ করলাম, তাই না হয়ে যাচ্ছে -7। নেক্সট এরকম একটা বক্স বানাতে হবে, তো আমরা কি করব? y এর জায়গায় -7 বসিয়ে দেবো তিনটাতেই। এক্স এতে যা ইচ্ছে ভ্যালু বসিয়ে দেবো, এখানে 0 বসাচ্ছি, এখানে 5 বসাচ্ছি, এখানে 10 বসাচ্ছি। নেক্সট আমাদের কি করতে হবে না, গ্রাফ পেপারে এরকম ভাবে দুখানা দাগ টানতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে আমাদের বসাতে হবে 0 -7। তো 0 -7 পয়েন্টটা কোন দিকে হবে? 0 -7 ধরে নেওয়া যাক এটা হচ্ছে 0, -7টা নিচে নামবে, মানে এই পয়েন্টটা হচ্ছে 0 -7। নেক্সট হচ্ছে 5 -7। 5 বলতে হচ্ছে এক্স অক্ষর উপরে আমরা 5 একক যাব, ধরে নেওয়া যাক 5টা হচ্ছে এরকম জায়গায়, -7 বলতে হচ্ছে এই পয়েন্টটা। আবার এক্স অক্ষের উপরে 10 একক যাব, আর ওয়াই অক্ষের উপরে যাব -7, তাহলে এক্স এর উপরে হচ্ছে 10, ওয়াই এর উপরে হচ্ছে -7, ধরে নেওয়া যাক এরকম একটা জায়গায় পয়েন্টটা। এবার যদি এই তিনটে বিন্দুকে জুড়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে লাইনটা কিরকম হচ্ছে? এই হচ্ছে লাইনটা। তো দেখো এটা হচ্ছে এক্স অক্ষের সাথে সমান্তরাল, তোমাদের এত কিছু করবার দরকার নেই, তোমরা সরাসরি লিখে দেবে যে এই সমীকরণটা লেখচিত্রটা হচ্ছে এক্স অক্ষের সাথে সমান্তরাল, মানে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে এখানে দুখানা সহ সমীকরণ দেওয়া রয়েছে, তাহলে বলছে যে এদের একটা মাত্র সাধারণ সমাধান থাকবে, দুটি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, অসংখ্য সাধারণ সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না। তো আমরা এটা করবার আগে একটা জিনিস এখানে বলবো, ধরা যাক একটা সমীকরণ রয়েছে
a1x প্লাস b1y ইকুয়াল টু হচ্ছে c1। আরেকটা সমীকরণ রয়েছে a2x প্লাস b2y ইকুয়াল টু হচ্ছে c2। তো এই দুটো সমীকরণকে আমরা সমাধান করছি। যদি a1 বাই a2, b1 বাই b2 আর c1 বাই c2 এই তিনটেই সমান হয়, মানে a1 a2 এর রেশিও, b1 b2 এর রেশিও আর c1 c2 এর রেশিও তিনটেই হচ্ছে ইকুয়াল, তাহলে এখানে অসংখ্য সমাধান থাকে, অনেকগুলো সমাধান থাকতে পারে। এখানে সমাধানটা হচ্ছে অনেকগুলো। যদি এরকম হয় যে a1 আর a2 এর রেশিওটা b1 b2 এর রেশিওর সাথে সমান, কিন্তু c1 c2 এর রেশিওর সাথে সমান নয়, মানে এই দুটো হচ্ছে সমান কিন্তু এটা হচ্ছে অসমান, এক্ষেত্রে সমাধান থাকবে না। আর যদি এরকম হয় যে a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সমাধান থাকবে, একটাই মাত্র সমাধান থাকবে, মানে একটি মাত্র সমাধান থাকবে। তো আমাদের এখানে সমীকরণটা কত দেওয়া ছিল? x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20, x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20। আরেকটা দেওয়া ছিল 10x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 140, 10x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 140। তো আমরা কি করব? এখানে x এর যে সহগটা রয়েছে আর এখানে x এর যে সহগ রয়েছে, তাই এই দুটোর রেশিও বার করছি, মানে a1 বাই a2 বার করছি। এখানে x এর সহগ কত রয়েছে? 1 রয়েছে। এখানে x এর সহগ কত রয়েছে? 10 রয়েছে, তাহলে হচ্ছে 1/10। আবার b1 বাই b2 বার করছি। b1 বাই b2 বলতে এখানে y এর সহগ কত রয়েছে? y এর সহগটা হচ্ছে 1, এখানে y এর সহগ কত রয়েছে? 5 রয়েছে, তাহলে হচ্ছে 1/5। c1 বাই c2 বার করছি, মানে এখানে কনস্ট্যান্ট কত রয়েছে? 20 রয়েছে, এখানে কনস্ট্যান্ট কত রয়েছে? 140 রয়েছে, তো ক্যান্সেল করলে কত হচ্ছে? 1/7 হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে a1 বাই a2 হচ্ছে 1/10, b1 বাই b2 হচ্ছে 1/5, আর c1 বাই c2 কত হচ্ছে? এটা হচ্ছে 1/7। তাহলে আমরা বলতে পারি যে a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2 হচ্ছে। তাহলে এখানে বলা যেতে পারে যে সমীকরণটার একটাই মাত্র সমাধান থাকবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে যে কোনো একটা চতুর্ভুজ আকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজ আকার ক্ষেত্রের বাইরে থাকলে চতুর্ভুজ আকার ক্ষেত্রের চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা ট্রু অর ফলস জিজ্ঞেস করেছে। তো প্রথমে বলছে যে একটা চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজের বাইরে রয়েছে, তাহলে চতুর্ভুজটা কিরকম দেখতে হবে? ধরে নেওয়া যাক এরকম একটা আকৃতি আমরা এঁকেছি। এর কটা বাহু রয়েছে? 1 2 3 4, 4টে বাহু রয়েছে। তো কর্ণ কোনটা? এখানে এটা হচ্ছে একটা কর্ণ। তো দেখো এই চতুর্ভুজটার কর্ণটা চতুর্ভুজের বাইরে অবস্থিত রয়েছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 73-তে রয়েছে এই ধরনের চতুর্ভুজকে বলা হয়ে থাকে অকুজ্য চতুর্ভুজ। এই যে অকুজ্য চতুর্ভুজ বলে লেখা রয়েছে, কনকেভ কোয়াড্রিল্যাটারাল, অকুজ্য চতুর্ভুজ বলা হয়ে থাকে। তো এই অকুজ্য চতুর্ভুজ কখনোই সামান্তরিক হবে না, মানে যে চতুর্ভুজের কর্ণটা চতুর্ভুজের বাইরে অবস্থিত রয়েছে সেটা হচ্ছে অকুজ্য চতুর্ভুজ, এটা কখনোই সামান্তরিক হতে পারে না। তাহলে এই স্টেটমেন্টটা ফলস দেয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে রম্বসের একটি কোণ যদি সমকোণ হয় তাহলে রম্বসটিকে আমরা বর্গক্ষেত্র বলবো। এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। ধরে নেওয়া যাক একটা রম্বস রয়েছে। রম্বস কাকে বলে? যার 4টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান।
এর দেখো চারটে সাইড ইকুয়াল রয়েছে, তো এটা হচ্ছে রম্বস। তো এই রম্বসটা যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণগুলো 90 ডিগ্রি হবে, এবং তাহলে এটা একটা বর্গক্ষেত্র হচ্ছে। তাহলে এই স্টেটমেন্ট হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে যে বহুপদী সংখ্যামালার চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে। এটার আনসারটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 95-এ রয়েছে। এখানে লেখা রয়েছে যে কোনো একটা বীজগাণিতিক সংখ্যামালার সকল সূচকগুলোই হচ্ছে অখণ্ড সংখ্যা। তো এই অখণ্ড সংখ্যা বলতে কি হচ্ছে না, অখণ্ড সংখ্যা বলতে হচ্ছে 1, 0, 2, 3, 4। অখণ্ড সংখ্যা বলতে হচ্ছে 0, 1, 2, 3, 4। কিন্তু এখানে দেওয়া ছিল যে কোনো পূর্ণ সংখ্যা, তো এর মধ্যে নেগেটিভও আসতে পারে, মানে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। মানে বইতে বলছে যে কোনো একটা বীজগণিতিক সংখ্যামালার সূচকগুলো যদি এইগুলো থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা। কিন্তু এখানে স্টেটমেন্টে দেওয়া রয়েছে যে যদি যে কোনো পূর্ণ সংখ্যা থাকে, যে কোনো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা। তো এই যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাস মানে নেগেটিভ সংখ্যাগুলো পড়ছে, তো তাহলে দেখতে পাচ্ছি আমরা স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে 0 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং 0 বহুপদী সংখ্যামালাও। এর আনসারটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 96-এ রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে, দেখো 0 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং 0টা হচ্ছে 0 বহুপদী সংখ্যামালাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0টা হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং 0 বহুপদী সংখ্যামালা। তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে বলছে gx = 2x - 16। তো বলছে যে এই সমীকরণটা, এই সংখ্যামালাটার সমীকরণ নির্ণয় করো। এই সংখ্যামালাটার সমীকরণটা লিখতে বলেছে। আরেকটা বলছে বহুপদী সংখ্যামালাটার শূন্য কত হবে। দেখো এখানে দেওয়া ছিল 2x - 16, gx = 2x - 16 দেওয়া ছিল। তো সমীকরণটা কত হবে? আমরা gx = 0 করে দেবো। এটা হয়ে যাচ্ছে সমীকরণ, মানে gx এর জায়গায় কত বসবে, এখানটা হয়ে যাচ্ছে 2x - 16। gx এর জায়গায় লিখলাম 2x - 16, এটা ইকাল হয়ে যাচ্ছে 0। তো আমাদের বলেছিল বহুপদী সংখ্যামালাটার সমীকরণ লিখতে, তাহলে সমীকরণটা হচ্ছে 2x - 16 = হচ্ছে 0। এবার বলছে এই বহুপদী সংখ্যামালাটা শূন্য নির্ণয় করতে। তো আমরা কি করব, 2x - 16 = 0। তো এখান থেকে লেখা যেতে পারে 2x = হচ্ছে +16, মানে -16টাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাই প্লাস হয়ে গেছে। তাহলে x = কত হবে, 2টা পাশে মাল্টিপ্লাই ছিল, 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 8। x = হয়ে যাচ্ছে 8। তাহলে এই বহুপদী সংখ্যামালাটার একটা শূন্য হচ্ছে 8। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে 8x³ + 8x - 5 এই বহুপদী সংখ্যামালাটার একটি উৎপাদক নির্ণয় করো। তো এখানে দেওয়া হচ্ছে কত, এটা দেওয়া হচ্ছে 8x³ + 8x - 5 দেওয়া হচ্ছে। তো এর একটা উৎপাদক নির্ণয় করতে বলেছে। তো আমি দুরকম ভাবে এটাকে করে দেখাবো। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে gx। তো আমরা কি করব, x এর জায়গায় +1 - 1 +2 - 2 এরকম ভাবে বসিয়ে দেখব কোনটার জন্য এই পুরো জিনিসটার ভ্যালুটা 0 আসছে। এরকম ভাবে +½ -½ বসানো যেতে পারে। তো আমাদের দেখতে হবে যে কোন ভ্যালুটা বসিয়ে এই পুরো জিনিসটার ভ্যালুটা 0 চলে আসছে। তো আমরা এখানে
জি 1/2 বার করছি, মানে এক্স এর জায়গায় 1/2 বসাচ্ছি, তাহলে কত হবে দেখো, এটা হয়ে যাচ্ছে 1/2 হোল কিউব প্লাস 8 ইন্টু 1/2 মাইনাস 5, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 8, এটা হয়ে যাচ্ছে 1/8, এটা কত হচ্ছে, এটা হচ্ছে ক্যান্সেল করলে 4 পড়ে থাকবে, মাইনাস 5, এটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হবে 1 প্লাস 4 মাইনাস 5, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি জি 1/2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু 1/2 এটা বসালে এই পুরো সমীকরণটা শূন্য হয়ে যাচ্ছে। তো এক্স ইকুয়াল টু 1/2, তো আমরা কি করব, দুইটা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে কত হবে, 2x ইকুয়াল টু 1 হয়ে যাবে, মানে 2টা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাই হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 1। নেক্সট আমরা কি করব, 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে x ইকুয়াল টু 1/2 ধরাতে এই পুরো সমীকরণটা 0 হয়ে গেছিল, মানে gx-টা 0 হয়ে গেছিল। তো আমরা কি করলাম, 2টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 1, 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 2x মাইনাস 1। এই 2x মাইনাস 1টা হচ্ছে একটা উৎপাদক, 2x মাইনাস 1টা হচ্ছে একটা উৎপাদক। তোমরা এরকম ভাবে করতে পারো, অথবা এই যে ধরো আমরা মাইনাস হাফ প্লাস হাফ বসিয়ে 0 পেলাম, তো তোমরা বুঝতে পারছো না যে কত বসাতে হবে, তার জন্য আরেকটা প্রসিডিওর বলছি। এখানটা দেওয়া ছিল 8x কিউব প্লাস 8x মাইনাস 5, 8x কিউব প্লাস 8x মাইনাস 5। তোমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে 8x কিউব মাইনাস 1 প্লাস 8x মাইনাস 4, এরকম ভাবে লেখা যায়, মানে মাইনাস 5টাকে মাইনাস 1 আর মাইনাস 4 লিখলাম, মাইনাস 5টাকে লিখলাম মাইনাস 1 মাইনাস 4, তাহলে তো সেই মাইনাস 5ই হচ্ছে। তো এটাকে লেখা যেতে পারে 2x হোল কিউব মাইনাস হচ্ছে 1 কিউব। এখান থেকে দেখো আমি 4টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 2x মাইনাস 1, 4টাকে কমন নিলে হচ্ছে 2x মাইনাস 1। তো এটাকে আমরা a কিউব মাইনাস b কিউব এই ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 2x মাইনাস 1, 2x তার স্কোয়ার প্লাস দিয়ে বসবে 2x ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার, মানে a কিউব মাইনাস b কিউব এই ফর্মুলায় ভাঙলাম, প্লাস দিয়ে হচ্ছে 4 ইন্টু 2x মাইনাস 1। তো এবার দেখো 2x মাইনাস 1টা এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাহলে কমন নেওয়া যাবে, তাহলে 2x মাইনাস 1টাকে কমন নিলে কত হচ্ছে, এখানটায় পড়ে থাকছে 4x স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করে দেওয়া হচ্ছে, এখানটা হচ্ছে 2x, এখানটা হচ্ছে 1 প্লাস 4, তাহলে কত পাওয়া যাচ্ছে, 2x মাইনাস 1, 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, 2x মাইনাস 1, 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তাহলে এখানে দেখে বোঝাই যাচ্ছে যে এই সংখ্যামালাটার একটা উৎপাদক হচ্ছে 2x মাইনাস 1। তোমরা এরকম ভাবেও আনসারটা বার করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। নেক্সট কোশ্চেনে আমাদের দেওয়া হচ্ছে -2, এবং 4, 6 এই বিন্দু দুখানার মধ্যবর্তী দূরত্ব কত হবে। পয়েন্ট দুটো বলছে -2, আর একটা বলছে 4, 6। তো আমরা কি করব, এর ফর্মুলাটা লিখে দেওয়া যাক। ধরে নেওয়া যাক একটা পয়েন্ট হচ্ছে x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো এদের মাঝখানে ডিস্টেন্স কত হয় না, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে, এখানটা হচ্ছে -2 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস -2 মাইনাস 6 হোল স্কোয়ার, নিয়ে পুরোটা রুট ওভার দিয়ে দিতে হবে। এখানটা লিখে দেবে যে এদের মধ্যবর্তী দূরত্ব, মানে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে, এটা থেকে এটাকে মাইনাস করা হচ্ছে, তার স্কোয়ার করেছি, আবার এটা থেকে এটাকে মাইনাস করেছি, নিয়ে তার স্কোয়ার করেছি, লাস্টে দুটোকে প্লাস করে রুট ওভার করে দেওয়া হচ্ছে। তাহলে এখানটা কত হবে, এটা হচ্ছে -6 স্কোয়ার, এখানটা হচ্ছে
মাইনাস 8 এর স্কোয়ার, তাহলে হচ্ছে 36 প্লাস 64। তাহলে এখানটা হচ্ছে √100, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 10, এত একক, 10 একক। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। নেক্সট কোশ্চেনে বলছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটা হবে সামান্তরিক। তো তার জন্য আমরা কি করব, এরকম একটা ছবি আঁকবো। ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি এবং এটা হচ্ছে ডি। তো সবার আগে আমাদের লিখতে হবে প্রদত্ত। তো এখানে আমরা কি লিখবো, যেটা গিভেন রয়েছে সেটাকেই লিখবো। এখানে লেখা হবে যে এবিসিডি চতুর্ভুজের এবি ইকাল টু সিডি এবং এবি সমান্তরাল হচ্ছে সিডি, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং সমান্তরাল। এটাই তো এখানে দেওয়া রয়েছে। দেখো যে কোনো একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তো প্রদত্ততে আমরা সেটাই লিখেছি যে এবিসিডি এটা চতুর্ভুজ যার এবি ইকাল টু হচ্ছে সিডি এবং এবি সমান্তরাল হচ্ছে সিডি। প্রামাণ্য মানে আমাদের কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে। অঙ্কনে কি লিখব, অঙ্কনেতে লিখতে হবে যে এসি কর্ণ অঙ্কন করা হলো। এসি কর্ণ অঙ্কন করা হলো। মানে এসি কর্ণটা টানা হচ্ছে। তো প্রমাণেতে কি করব, দেখো আমরা এখানে এ বি সি আর এডিসি এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করছি। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডিসি এর, মানে এবিসি ত্রিভুজ বলতে হচ্ছে এই ত্রিভুজটা আর এডিসি বলতে হচ্ছে এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের এবি সমান সমান ডিসি দেওয়া ছিল, এবি সমান সমান ডিসি দেওয়া রয়েছে। আবার দেখো এখানে বলা ছিল যে এবি আর ডিসিটা হচ্ছে সমান্তরাল। এবি সমান্তরাল হচ্ছে ডিসি এবং এসিটা হচ্ছে ছেদক, এসি ছেদক। মানে এই দুটো বাহু সমান্তরাল আছে আর এদেরকে ছেদ করেছে এসি। তাহলে এই যে দুটো কোণ তৈরি হবে, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। কারণ দেখো জেড শেপে তৈরি হয়েছে, তাই লিখবো যে বিএসি, বিএসি ইকুয়াল টু হচ্ছে ডিসিএ। বিএসি বলতে হচ্ছে এই কোণটা, বিএসসি বলতে হচ্ছে এই কোণটা, আর ডিসিএ বলতে হচ্ছে এই কোণটা। তাই লেখা হচ্ছে বিএসি ইকুয়াল টু হচ্ছে ডিসিএ, কারণ এই দুটো হচ্ছে একান্তর কোণ। আর এসি বাহুটা দেখো সাধারণ বাহু, মানে দুখানা ত্রিভুজেরই আছে, তাই লিখবো এসিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে বলা যেতে পারে যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, মানে ত্রিভুজ এ বি সি এর সাথে হচ্ছে ত্রিভুজ এ ডি সি, এই দুটো হচ্ছে সর্বসম। কারণ দেখো আমি আরেকবার বলছি জায়গাটাকে, এই বাহুটা সমান দেওয়া ছিল, এই কোণটার সাথে এই কোণটা আমরা সমান দেখলাম, একান্তর কোণ, এটা হচ্ছে সাধারণ বাহু। তাই এই দুটো ত্রিভুজকে বলা যেতে পারে যে সর্বসম। এবার দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাচ্ছে, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। যেহেতু দুখানা ত্রিভুজ সর্বসম, তাহলে লিখতে পারি আমি অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এটার সাথে ইকুয়াল হচ্ছে ডিএসি, এই কোণটা।
অ্যাঙ্গেল ডিএসি। এসিবি বলতে হচ্ছে কোনটা? এসিবি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটার সাথে ইকুয়াল হচ্ছে কোনটা? আর ডিএসি মানে এই কোণটা। জায়গাটা বুঝতে পারলে? যেহেতু আমরা দেখলাম যে দুখানা ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাই বলা যেতে পারে এই দুটো কোণ হচ্ছে ইকুয়াল। তো এই দুটো কোণ কখন ইকুয়াল হবে? যখন এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হচ্ছে। এই দুটো কোণ যেহেতু ইকুয়াল, তাহলে বলা যেতে পারে বিসি এর সাথে এডিটা হচ্ছে সমান্তরাল। বিসি এর সাথে সমান্তরাল হচ্ছে এডিটা। এই দুটো কোণ যেহেতু সমান রয়েছে, এই দুটো কোণ যেহেতু সমান রয়েছে, তাই বলা যেতে পারে বিসি এর সাথে হচ্ছে এডিটা সমান্তরাল। তাহলে দেখো, আমরা প্রথমেই দেখেছিলাম যে এবি আর সিডি, সিডি বা ডিসি একই ব্যাপার, এই দুটো হচ্ছে সমান্তরাল। আবার এখন দেখছি বিসি আর এডি হচ্ছে সমান্তরাল। তো যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে বলা যেতে পারে এবিসিডি একটা সামান্তরিক। এটা লিখে দেব, যেহেতু বিপরীত বাহুগুলি সমান্তরাল, তাহলে বলা যেতে পারে এবিসিডি একটি সামান্তরিক। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। আমি আরেকবার জায়গাটাকে বলছি। এখানে গিভেন ছিল যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই দুটো বাহু সমান্তরাল বলে দেওয়া ছিল। তো দেখো, এবি আর ডিসি, ডিসি বা সিডি, এবি আর সিডি এই দুটো হচ্ছে সমান্তরাল, আর তার একটা ছেদক হচ্ছে এসি। তাহলে বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে সমান, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, আর একটা ছেদক রয়েছে। তাহলে বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটা হবে সমান, কারণ এই কোণগুলো হচ্ছে একান্তর কোণ। তাহলে কোণগুলো একান্তর কোণ, এই দুটো বাহু হচ্ছে সমান, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে বলা যেতে পারে যে দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। দুটো বাহুকে সমান দেখিয়েছি, একটা সাধারণ বাহু রয়েছে, দুটো কোণকে সমান দেখিয়েছি, তাই এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এবার যেহেতু দুখানা ত্রিভুজ সর্বসম, তাহলে বলা যেতে পারে যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তো এই দুটো কোণ কখন সমান হবে? যখন এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া ছিল এই বাহুটা সমান্তরাল, এখন আবার এই বাহুটা সমান্তরাল দেখলাম। তাহলে বলা যেতে পারে যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।